মাস্টার্স শেষ বর্ষের আইসিটি কোর্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে। এই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কথা বলতে গেলে সবার আগে যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে আমাদের এইচটিএমএল, অর্থাৎ হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা আজকের যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো তৈরি হয়েছে, ফেসবুক থেকে শুরু করে, টুইটার থেকে শুরু করে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত আমাদের ওয়েব অর্থাৎ ভার্চুয়াল জগতের যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে এই সবগুলোই মূলত তৈরি হয়েছে এইচটিএমএল দিয়ে। অর্থাৎ এইচটিএমএল হচ্ছে এমন একটি ভাষা যার মাধ্যমে মার্ক করে ট্যাগের সাহায্যে বিভিন্ন কাজগুলো করা যায়। আমরা যারা কম্পিউটারের এমএস ওয়ার্ডের কাজ জানি, আমরা দেখতে পাই যে কোনো একটি শব্দকে বা কোনো একটি নামকে, কোনো একটি টেক্সটকে হাইলাইট করার জন্য কিন্তু খুব ইজিলি অনেকগুলো কাজ করা যায়। তাকে কালার করা, তাকে বোল্ড করা, তাকে ইতালিক করা, এরপর তাকে ছোট করা, বড় করা, সুপারস্ক্রিপ্ট করা, সাবস্ক্রিপ্ট করা, পাশাপাশি বিভিন্ন কালার করা, ব্যাকগ্রাউন্ড কালার করা, এগুলো অনেক ইজিলি কিন্তু সেই টেক্সটটাকে রিসিভ করে বা সেই টেক্সটটাকে মার্ক করে ইজিলি বিভিন্ন আইকনের সাহায্যে করা যায়। কিন্তু আমরা যারা এই সমস্ত ওয়েবসাইটে অভ্যস্ত, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটগুলো রয়েছে, এই প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়েছে মূলত এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এইচটিএমএল এর সাহায্যে। এখানে আমরা যে টেবিলগুলো দেখতে পাই, এই টেবিলগুলো কিন্তু আমাদের এমএস ওয়ার্ডের টেবিলের মতো না। কারণ এই টেবিলগুলো সেখানে দেখতে পাওয়া যায়, সেটা কপি করা যায়, সেটাকে আমরা কাট করতে পারি বা আমরা প্রিন্ট করতে পারি, কিন্তু সেই টেবিল থেকে কোনো তথ্য কিন্তু মুছতেও পারি না বা অ্যাড করতে পারি না। এটা হচ্ছে একটি ভার্চুয়াল টেবিল যেখানে আমরা চাইলেই সেটাকে সংশোধন করতে পারি না নির্দিষ্ট ব্যক্তি ছাড়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইচটিএমএল হচ্ছে এমন একটি ভাষা বা ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট প্ল্যাটফর্মগুলো তৈরি হয়ে থাকে। শুধু যে এইচটিএমএল দ্বারাই তৈরি এমনটা নয়, কারণ এইচটিএমএল এর সঙ্গে সিএসএস থাকে, জাভা থাকে, জাভা স্ক্রিপ্ট থাকে, এসকিউএল থাকে, পাইথন ইত্যাদি, এরকম অনেকগুলো ভাষা থাকে যে ভাষাগুলোর সাহায্যে অনেক সুন্দর করে এটাকে ডিজাইন করা হয়, যার মাধ্যমে আমরা এটাকে ইজিলি গ্রহণ করতে পারি। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে কি, যখন আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট এর ভিতরে যে টেক্সটটাকে লিখি, যদি এই টেক্সটটা আমাদের এইচটিএমএল উপযোগী হয়ে থাকে তখন তাকে বলা হয় ট্যাগ। আর ট্যাগকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগের মধ্যে কিন্তু আমাদের স্ল্যাশ চিহ্ন থাকে না, আর ক্লোজিং ট্যাগের মধ্যে কিন্তু স্ল্যাশ চিহ্ন থাকে। তাহলে যে ট্যাগের মধ্যে আমরা দেখব যে স্ল্যাশ চিহ্ন রয়েছে সেটি হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ, আর যার মধ্যে নেই সেটি হচ্ছে কি আমাদের ওপেনিং ট্যাগ। এই ক্লোজিং এবং ওপেনিং এটা ছাড়াও ট্যাগগুলোকে আরো দুটি ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, আর এমটি ট্যাগ। কন্টেইনার হচ্ছে যখন আমরা কোনো একটি ট্যাগকে শুরু থেকে, অর্থাৎ ওপেনিং থাকবে বি আর ক্লোজিং থাকবে বি, তাহলে ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে যদি লিখি এখানে বাংলা বা আইসিটি লিখি, আইসিটি, তাহলে এই ট্যাগটা কিন্তু আইসিটি লেখাটাকে বোল্ড করবে। তাহলে এই শুরু থেকে শেষ পর্যন্ত এটি হচ্ছে আমাদের একটি এলিমেন্টস বা এটা বলতে পারি একটা কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। আর এমডি হচ্ছে যেমন ধরেন বিআর তে ব্রেক, আইএমজি তে ইমেজ এবং এইচআর তে হচ্ছে হরিজন্টাল রো। এটি এই তিনটি ট্যাগ হচ্ছে আমাদের এমটি ট্যাগ, যে ট্যাগগুলোতে শুধু ওপেনিং রয়েছে বাট এগুলো কোনো ক্লোজিং করার কোনো প্রয়োজন পড়ে না, তাই এগুলো হচ্ছে কি আমাদের ক্লোজিং। এখন দেখবো আমরা একটু ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ কি, যখন আমরা কোনো ফন্ট ইউজ করি সেক্ষেত্রে ফন্ট ট্যাগ নিয়ে ফন্ট ট্যাগ ইউজ করতে হয়, বাট ফন্ট ট্যাগের কিছু অ্যাট্রিবিউট রয়েছে। অ্যাট্রিবিউটটা আসলে কি, অ্যাট্রিবিউটটা হচ্ছে যখন আমরা একটি ট্যাগের মধ্যে অতিরিক্ত কোনো তথ্য জুড়ে দেওয়ার চেষ্টা করি বা হাইলাইট করার চেষ্টা করি তখন সেই ট্যাগটাকে আর ট্যাগ না বলিয়ে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন ধরেন ফন্ট ট্যাগে লিখলাম সাইজ, তার মানে এই সাইজ দিয়ে যদি আমি এখানে একটা সংখ্যা বসিয়ে দিই তাহলে আমি যে ফন্টটা বা যে ট্যাগটা বা যে ধরনের কাজটা করতে চাচ্ছি সেই ট্যাগটা বা সেই সেন্টেন্সটার কিন্তু ফন্ট সাইজটা এটা এখান থেকে সে গ্রহণ করবে। এরপরে দেওয়া যায় ধরেন যে কালার, আমি কালার দিয়ে যদি কালার বসে দিই তাহলে সেই টেক্সটটা অবশ্যই কালারের মধ্যে চলে আসবে। আরেকটি আছে ফেস। ফেস হচ্ছে কি লেখার স্টাইল, তার মানে এটাকে ক্লোজ করলাম, তার মানে এই যে ফন্ট ট্যাগ আর এই যে ফন্ট ট্যাগের শেষ, তার মানে এই সাইজ, কালার এবং ফেস এই তিনটিকে বলা হচ্ছে ফন্ট ট্যাগ এর অ্যাট্রিবিউট। অর্থাৎ অ্যাট্রিবিউটের মধ্যে অবশ্যই একটি বিষয় থাকে সেটি হচ্ছে ভ্যালু, কারণ প্রত্যেকটা অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু দেওয়ার জায়গা রয়েছে। যেমন এখানে লিখলাম হচ্ছে 15, এখানে লিখলাম হচ্ছে রেড, এখানে দিলাম এরিয়াল। তাহলে সেই টেক্সটটা, কোন টেক্সটটা আমি কিন্তু ফন্টটা ওপেন করেছি,
আমি যদি এখানে ফন্টটা ক্লোজ করি, ফন্ট লিখে, তাহলে কিন্তু সেটা এখন লিখলাম আইসিটি। তাহলে এই আইসিটি লেখাটা একদিক দিয়ে সাইজ হবে 15 বা 15 এবং কালার হবে রেড এবং ফেস হবে এরিয়াল, অর্থাৎ এরিয়ালের যে ফন্টটি রয়েছে সেই এরিয়াল ফন্ট দ্বারা এই লেখাটাকে মডিফাই করা হবে। তাহলে আমরা ফন্টটাকে সাহায্যে অনেকগুলো অ্যাট্রিবিউট একসাথে কি করতে পারি, কাজ করাতে পারি। ওকে, এরপরে আমাদের মাঝে মাঝে আসে যে কয়েকটি HTML ট্যাগের নাম লিখো। সেক্ষেত্রে যে কাজটি করতে পারি, আমরা বলতে পারি ফন্ট ট্যাগ, তাহলে ফন্ট ট্যাগ, আর বলতে পারি বি ট্যাগ। বি তে হচ্ছে কোনো টেক্সটকে বোল্ড করার জন্য, আর আই হচ্ছে কোনো টেক্সটকে ইতালিক বা বাঁকানো করার জন্য, আর ইউ হচ্ছে মূলত কোনো একটি টেক্সটকে আন্ডারলাইন নিয়ে আসার জন্য। তাহলে ফন্ট বি আই ইউ। আর আছে এ তে অ্যাঙ্কর ট্যাগ, কোনো একটি হাইপারলিঙ্ক ট্যাগকে হাইপারলিঙ্কে যুক্ত করার জন্য। পাশাপাশি রয়েছে আমাদের বি আর তে ব্রেক ট্যাগ আছে, এইচ আর হরিজন্টাল রো ট্যাগ আছে, ইমেজ ট্যাগ IMG ইমেজ ট্যাগ। আচ্ছা, কোনো একটা ছবিকে যুক্ত করার জন্য, যদিও এখানে ইমেজের মধ্যে আরো আমাদের রয়েছে, অ্যাট্রিবিউট রয়েছে, অ্যাঙ্করের মধ্যে অ্যাট্রিবিউট রয়েছে। তাহলে অ্যাঙ্করটা বলে দিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউট রয়েছে সেটি হচ্ছে আমাদের HREF হাইপারলিঙ্ক রেফারেন্স, এবং এখানে একটি ভ্যালু দেওয়া লাগবে। এই ভ্যালু দিয়ে আমরা যে নামটা এখানে দিব সেই নামটা দিয়ে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করলে কিন্তু একটি হাইপারলিঙ্ক তৈরি হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি যদি facebook.com লিখে দিই আর এখানে যদি লিখে দিই FB, তাহলে FB লেখা আমাকে শো করবে, আর এই FB লেখাতে শো করার পর ক্লিক করলে আমাকে কিন্তু FB থেকে নিয়ে যাবে facebook.com এ। ওকে, আর এটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ ক্লোজ না করে যদি আমি এখানে বলি ইমেজ SRC, অর্থাৎ ইমেজ সোর্স ইকুয়াল দিয়ে ভ্যালু, অর্থাৎ যে ছবিটাকে আমি এখানে প্রদর্শন করতে চাচ্ছি সেই ছবির নাম যদি দিয়ে দিই logo.com বা logo.jpg, তাহলে কিন্তু এইটা অটোমেটিক ভাবে আমার কম্পিউটার থেকে যে ছবির নাম দেওয়া আছে লোগো, সেটা যদি জেপিজি ফরম্যাট, জেপিইজি, পিএনজি, অনেকগুলো ফরম্যাট থাকে, যে ফরম্যাটগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেই ছবিকে ডিটেক্ট করতে পারি, যার মাধ্যমে সেই ছবি আমাকে ডেস্কটপে দেখাতে সাহায্য করবে। তাহলে এই ছিল আমাদের HTML ট্যাগ। এছাড়াও আমাদের কিছু বেসিক ট্যাগ রয়েছে, যেমন ধরেন HTML, এরপরে হেড, এরপরে বডি, এরপর রয়েছে টাইটেল। এরকম অনেকগুলো ট্যাগ রয়েছে, যে ট্যাগগুলোর সাহায্যে আমরা অনেকগুলো কাজ করতে পারি। এছাড়া রয়েছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এরপর রয়েছে কল স্প্যান, রো স্প্যান, অনেকগুলো কাজের অনেকগুলো ট্যাগের সাহায্যে মূলত আমরা কাজগুলো করতে পারি। এখন আমরা দেখব যে সবচেয়ে পরিচিত আরেকটি বিষয় যেটা পরীক্ষায় অবশ্যই আসে, সেটি হচ্ছে আমাদের টেবিল। তো টেবিল ট্যাগের জন্য আমাকে যে ট্যাগগুলো লাগবে সেটি হচ্ছে টেবিল ট্যাগ লাগবে, বি অ্যাড ট্যাগ লাগবে, এইচ আর টি আর লাগবে, টি এইচ লাগবে। তো দেখেন, যখন আমরা টেবিল নেওয়া শুরু করব, এর জন্য আমাদের লাগবে টেবিল ট্যাগ। টেবিল বর্ডার নিতে পারি আমরা অ্যাট্রিবিউট হিসাবে, 1 নিতে পারি। ওকে, এখন এই টেবিল ট্যাগের মধ্যে আমাদের টেবিলের মধ্যে কি থাকে, কলাম থাকে, রো থাকে। আমরা যদি চাই টেবিল বর্ডার, তাহলে এই টেবিল বর্ডারের জন্য এই ট্যাগটি ইউজ করতে হচ্ছে। পাশাপাশি আমরা যদি বলি টিআর তে টেবিল রো, টেবিল রো যেমন ওপেন করতে হয়, অবশ্যই টেবিল টিআর কি করতে হবে, ক্লোজ করতে হবে। টেবিল রো ওপেন এবং ক্লোজ করে যদি আমি এই টেবিলের মধ্যে টিএইচ ট্যাগ ইউজ করি, টিএইচ তে হচ্ছে টেবিল হেডিং। এখন যদি আমার এমন থাকে যে 3টা টেবিল হেডিং রয়েছে, নেম রয়েছে রোল, রয়েছে অ্যাড্রেস, তাহলে এগুলোকে যদি আমি টিএইচ স্ল্যাশ কোড দেই, তাহলে আমি দেখতে পাবো যে আমাদের কিন্তু 3টা এখানে কলাম তৈরি হয়ে যাবে অটোমেটিক ভাবে, একটা নেমের জন্য, একটা রোলের জন্য, আর একটা কি অ্যাড্রেসের জন্য। এখন যদি আমি আবার টিআর ওপেন এবং টিআর ক্লোজ করে আবার যদি নেমের জায়গায় নেম ইউজ করি, রোলের জায়গায় রোল ইউজ করি, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস ইউজ করি, তাহলে কিন্তু পরবর্তী সারি বা রোটাকে আমরা পেয়ে যাব। এভাবে কিন্তু আমরা HTML টেবিল ট্যাগের সাহায্যে কোনো একটি টেবিলকে আমরা কি করতে পারবো, পূর্ণভাবে আমরা কোডিং করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের আরো কিছু ট্যাগ রয়েছে যেটি অবশ্যই আসে, সেটি হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং আরেকটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কি, যখন আমরা কোনো লিস্ট তৈরি করি, ওই লিস্ট তৈরি করতে গিয়ে যদি আমাদের সেই লিস্টটাকে সুশৃঙ্খলভাবে সাজানো হয় 1 2 3 দ্বারা, বা রোমান সংখ্যা 1 2 3 দ্বারা, বা 1 2 3 দ্বারা, অথবা ABC দ্বারা, যদি আমি সেটাকে না গুনেই বলতে পারি সেখানে কয়টি আইটেম রয়েছে, সেটাকে বলা হচ্ছে অর্ডার লিস্ট। আর যদি আমাদের গোনার অবশ্যই প্রয়োজন পড়ে যে এখানে কয়টি আইটেম রয়েছে, সেক্ষেত্রে তার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে গোনার প্রয়োজন পড়লে সেটি হচ্ছে আনঅর্ডার, না পড়লে অর্ডার, অর্ডার লিস্ট। তাহলে OL ক্রস করলাম, এরপরে কি করতে হবে, এলআই হচ্ছে আমাদের লিস্ট আইটেম। ওকে, তাহলে আমি এখানে দুটি লিস্ট আইটেম রাখলাম, একটি হচ্ছে পেন, তাহলে স্ল্যাশ LI,
আরেকটি হচ্ছে বক্স, হ্যাঁ, স্ল্যাশ এল আই। তাহলে এখন এইটা লিখে রান করলে কিন্তু আমাদের ফলাফল দাঁড়াবে এখানে এরকম যে 1 এক নাম্বার দিয়ে পেন আর 2 নাম্বার দিয়ে আমাদের বক্স। তাহলে এই যে পেন এবং বক্স এটি হচ্ছে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার। আমরা কিন্তু এই জায়গায় কোথাও কিন্তু আমরা কি বলি যে 1 2 ইউজ করি নেই, শুধু ও এল লেখার কারণে 1 2 চলে এসেছে। যদি আমি এই ও এল দিয়ে এটা ক্লোজ না করে লিখি টাইপ, টাইপ দিয়ে যদি আমি ইকুয়াল ভ্যালু দেই, অর্থাৎ এটি অ্যাট্রিবিউট, তাহলে অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি? যদি আমি এখানে 1 বসিয়ে দেই তাহলে 1 2, যদি আমি এখানে এ বসিয়ে দিই বড় হাতের তাহলে এখানে হবে কি এ আর বি আসবে। যদি আমি এখানে ছোট হাতের আই বসে দেই তাহলে কি হবে রোমান সংখ্যা 1 এবং 2 আসবে। তার মানে এই টাইপের মধ্যে আমি যেটা ইউজ করি না কেন সেই তথ্যটাই কিন্তু এখানে চলে আসবে আমাদের এই ফলাফলে। এখন যদি আমি এটা এমন করি ও এল এর জায়গায় ও এল না দিয়ে আমি ইউ এল ইউজ করি, তাহলে ইউ এল ইউজ করার কারণে আর এল আই ঠিক থাকার কারণে এখানে কিন্তু আই দেওয়া যাবে না, তখন যাবে এ স্কোয়ার, স্কোয়ার। তখন কি হবে এখানে একটি স্কোয়ার বক্স হিসেবে বা একটা স্কোয়ার শেপ ধারণ করবে। পাশাপাশি যদি আমি স্কোয়ার জায়গায় আমি যদি ডিস্ক দেই বা সার্কেল দেই, সার্কেলে কি হবে বৃত্তের মতো হয়ে যাবে, সেখানে কি হবে পেন আসবে এবং বক্স আসবে। তার মানে আমরা কিন্তু এই দুটোকে আলাদা করতে পারি। তাহলে ইউএল এবং ওএল এটি হচ্ছে একটি অর্ডার লিস্ট, আরেকটি হচ্ছে কি আমাদের আন অর্ডার লিস্ট, যার মাধ্যমে আমরা কোনো একটা লিস্ট আইটেমকে ইউজ করতে পারি। এছাড়া রয়েছে আমাদের HTML এর যে আমাদের যে ওয়েবসাইটের প্রকারভেদ রয়েছে, গঠনগত ওয়েবসাইট রয়েছে, আমাদের যে অবস্থাগত ওয়েবসাইট রয়েছে, এখান থেকে প্রশ্ন আসে। তো বিশেষ করে যেটা আসে সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। দেখেন স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট আসলে কি? যে ওয়েবসাইট এর তথ্যগুলো অটোমেটিকভাবে আপডেট করানো যায় তার নাম ডাইনামিক, আর যাকে করানো যায় না সে হচ্ছে কি আমাদের স্ট্যাটিক। তাহলে স্ট্যাটিক হওয়ার জন্য দেখেন স্ট্যাটিক এটি হচ্ছে আমাদের নর্মাল ওয়েবসাইট, আর ডাইনামিক এটি হচ্ছে আমাদের হাইব্রিড ওয়েবসাইট। তার মানে এটি স্ট্যাটিক হওয়ার জন্য যদি আমরা HTML প্লাস CSS এই দুটি ভাষা ইউজ করি সেক্ষেত্রে তৈরি হবে স্ট্যাটিক ওয়েবসাইট। আর এই ডাইনামিকের জন্য আমরা যদি HTML প্লাস CSS প্লাস PHP প্লাস SQL প্লাস জাভাস্ক্রিপ্ট যদি এই ভাষাগুলো ইউজ করি সেক্ষেত্রে কিন্তু সেটা স্ট্যাটিক থাকে না, কি হয়ে যায় ডাইনামিক হয়ে যায়। তাহলে বলতে পারি যে ওয়েবসাইট এর তথ্যগুলো অটোমেটিক ভাবে আপডেট নেয় না সেটা হচ্ছে স্ট্যাটিক, আর যেখানে নেয় তার নাম হচ্ছে কি আমাদের ডাইনামিক। আশা করি এই স্ট্যাটিক ডাইনামিক বিষয়টা বোঝা গেছে। এছাড়া রয়েছে আমাদের দুই প্রকার, সেটি হচ্ছে অবস্থানগত, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে রিমোট। তাহলে যে সমস্ত ওয়েবসাইট চালাতে গেলে নিজস্ব পিসি প্রয়োজন পড়ে এবং এর জন্য কোনো ইন্টারনেট প্রয়োজন পড়ে না তখন তার নাম হয় মূলত লোকাল ওয়েবসাইট, শুধু লোকাল ইউজ করার জন্য। পাশাপাশি যে ওয়েবসাইটটাকে রিমোট বা দূরবর্তী জায়গায় ইউজ করার জন্য, মানে যে ওয়েবসাইটগুলোকে আমরা গুগলের সাথে হোস্ট করে রাখি সেগুলি হচ্ছে মূলত আমাদের রিমোট ওয়েবসাইট। মানে এখানে দুই প্রকার, একটি হচ্ছে লোকাল আর হচ্ছে কি রিমোট। এছাড়াও কাঠামোগত দিক থেকে আরো 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট, এরপর রয়েছে আমাদের নেটওয়ার্কিং ওয়েবসাইট, এরপর হচ্ছে আমাদের লিনিয়ার, সর্বশেষ কম্বিনেশন বা হাইব্রিড। এইগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট এর প্রকারভেদ। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে। এখন দেখবো আমরা কোন একটি টেবিল তৈরি করার জন্য যে বিষয়গুলো অবশ্যই লাগবে সেটি। এখন দেখেন যদি আমরা এখন ওয়েবসাইট তৈরি করতে চাই অর্থাৎ ওয়েব ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে আমরা ট্যাগগুলো দেখে নিলাম। এখন দেখব যে আমরা একটা পূর্ণাঙ্গ টেবিলের জন্য কি কাজগুলো করতে পারি। ধরলাম একটি টেবিল আমরা এঁকে নিলাম, এই টেবিলের মধ্যে আমার তিনটি হচ্ছে কলাম এবং তিনটি কি রো। এখানে আছে নেম, এখানে আছে রোল, এখানে আছে অ্যাড্রেস। আর এখানে আমাদের নেম রয়েছে, এক নাম্বার হচ্ছে রবি এবং রোল হচ্ছে 101 রংপুর। এই টেবিলটাকে যদি আমাকে আঁকতে বলে, অর্থাৎ যদি বলা হয় যে এই টেবিলটার জন্য HTML কোড বা ট্যাগ কি হবে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে আমরা শুরু করবো HTML দ্বারা, এরপরে হেড নেব, আমরা এখানে হেড ক্লোজ করব, এরপর নেব বডি, বডি নিয়ে আমরা কি লিখবো যে টেবিলটা নিব, নিয়ে লিখবো বর্ডার ইকুয়াল ভ্যালু দেব 1। ওকে, এইটা করলে যে কাজটি হবে সেটি হচ্ছে যে এই টেবিলটা যে চারদিকে যে বাউন্ডারি রয়েছে এটি কিন্তু ধারণ করবে, এই শেপটা ধারণ করবে।
পাশাপাশি প্রথম যে আমাদের রোটা বা লাইন সাইডে আছে এর জন্য আমরা কি ইউজ করবো, টিআর টেবিল রো। আর এখানে আবার কি করবো, টেবিল রোকে ক্লোজ করব। এই দুই টেবিল রোর মধ্যে কিন্তু আছে তিনটি অপশন, একটি হচ্ছে নেম, এর নাম টিএইচ, টেবিল হেডিং লিখলাম নেম, তাহলে স্ল্যাশ টিএইচ, এরপর রয়েছে আবার টিএইচ, এবার রোল, তাহলে স্ল্যাশ টিএইচ, এরপর রয়েছে আবার টিএইচ অ্যাড্রেস। তাহলে এইটা কাজ করতে পারলে কি হবে, স্ল্যাশ টিএইচ, এই প্রথম যে আমাদের সারিটা বা রোটা আছে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। পাশাপাশি আমি পরবর্তীর জন্য আমি আবার টিআর ওপেন করব এবং টিডি নিব। প্রথমে ছিল টিএইচ, টিএইচ হচ্ছে টেবিল হেডিং আর টিডি হচ্ছে টেবিল ডেটা। এই প্রথমেই যদি নিব আমরা রবি স্ল্যাশ টিডি, আবার নিব হচ্ছে আমাদের 101 স্ল্যাশ টিডি, আবার নিব টিডি, নিয়ে বলবো যে রংপুর স্ল্যাশ টিডি। এখন আমরা কি করব, স্ল্যাশ টিআর করব। তা এখন রান করলে কিন্তু ফলাফল এটা চলে আসবে 2 নম্বর লাইন। এখন দেখবো যে এরপরে আবার টিআর নিব, এই টিআর নিয়ে দেব টিডি টেবিল ডেটা, এবার জিতু লিখবো স্ল্যাশ টিডি, আবার লিখবো আমরা টিডি, এবার হচ্ছে 102, এবার স্ল্যাশ টিডি, আবার টিডি নিব, নিয়ে দিনাজপুর, ওকে দিনাজপুর স্ল্যাশ টিডি। এরপরে আমরা এই টিআর ওপেন করেছি, টিআর কে আমরা কি করব, ক্লোজ করব। এখন দেখব যে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন শেষ হয়ে গেছে। এখন আমরা এই যে আমরা এইচটিএমএল এবং বডি ওপেন করেছি বাট ক্লোজ করিনি, তাহলে এই স্ল্যাশ বডি এবং কি স্ল্যাশ এইচটিএমএল, এভাবে কিন্তু আমরা কি করতে পারি, যে কোনো একটি টেবিলকে রাঙাতে পারি। এছাড়াও আমি দেখিয়েছি কিভাবে হাইপারলিংক তৈরি করতে হয়, কিভাবে ইমেজ ট্যাগ নিতে হয়, কিভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করতে হয়। পাশাপাশি আমাদের যে বিভিন্ন প্রকারের ট্যাগ রয়েছে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ, এগুলো নিয়ে কথা বলেছি। আশা রাখি আপনাদের ক্ষুধা মেটানোর জন্য এই ক্লাসগুলো যথেষ্ট হবে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা 6 নম্বর প্রশ্নের যে 3টি প্রশ্ন এসে থাকে সেই 3টি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য সহায়ক হবে বলে আমি আশা করছি। তো আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর এই ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না।